নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ কে গল্পটি। আগের মতোই রাজা বিক্রমাদিত্য পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছায়। শিশু গাছের ডালে উল্টো করে ঝুলে থাকা শবদেহ নামিয়ে নিয়ে নিজের কাঁধে তুলে নেন এবং চুপচাপ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিছুটা পথ যাওয়ার পর শবের ভেতরে থাকা বেতাল বলতে শুরু করে, রাজন, এমন গভীর রাতে তুমি যে ধরনের পরিশ্রম করছো তা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু আমার আরো একটা সন্দেহ হচ্ছে, তুমি মানসিক ভারসাম্য হারাওনি তো? তোমার আসল উদ্দেশ্য কি আমি জানি না। তুমি কেন আমাকে ধরে নিয়ে যেতে চাইছো আর কোথায় নিয়ে যাবে? যাক, তাও যাতে তোমার ভালো লাগে সেই ভেবে আমি তোমাকে একটা কাহিনী শোনাতে চাই। তাতে করে রাস্তার ক্লান্তি দূর হবে। এই কথা বলে সে কাহিনী শোনাতে শুরু করে। প্রাচীনকালে বারাণসীতে বিষ্ণুস্বামী নামের এক খুবই ধনবান অগ্নিহোত্রী ব্রাহ্মণ বাস করতেন। তার ৩ পুত্র ছিল। তারা খুবই চতুর ও বুদ্ধিমান ছিল। একবার পণ্ডিত বিষ্ণুস্বামী এক যজ্ঞ শুরু করেন এবং তার পুত্রদের একটা কচ্ছপ নিয়ে আসতে বলেন। তার জন্য ৩ ভাই সমুদ্র তটে গিয়ে উপস্থিত হয়। কচ্ছপটা হাতে নিয়ে বড় দাদা ছোট ভাইদের বলে, পিতা যজ্ঞে বসেছেন, তোমরা এই কচ্ছপটা তার কাছে নিয়ে যাও। এই দুর্গন্ধযুক্ত তেলতেলে কচ্ছপটা আমি হাতে করে ধরে রাখতে পারছি না। বড় দাদার কথা শুনে ছোট ভাইরা বলে, দাদা, যদি আপনার এমন ঘেন্না করে তাহলে আমাদের কেন করবে না? সেই কথা শুনে বড় দাদা বলে, তোমরা এটা ধরো আর নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দাও। যদি তোমরা এটা না করো তাহলে পিতার যজ্ঞ সম্পূর্ণ হবে না আর তোমাদের সহ ওনাকেও নরকে যেতে হবে। বড় দাদার কথা শুনে ছোট ভাইরা হেসে বলে, দাদা, আমরাও ধর্মের কথা জানি, কিন্তু যা আমাদের ধর্ম তা তো তোমারও, সেটা তুমি জানো না? সেই কথা শুনে বড় দাদা বলে, তোমরা আমার দক্ষতার কথা জানো না। আমি ভোজন দক্ষ। তা ঘেন্না করে এমন কোনো জিনিস আমি হাতে নিই না। সেই কথা শুনে মেজো ভাই বলে, তাহলে তো আমি তোমার থেকেও বেশি দক্ষ। আমি তো বিলক্ষণ নারী দক্ষ। সেই কথা শুনে বড় দাদা বলে, যদি তাই হয় তাহলে আমাদের মধ্যে সবচেয়ে ছোট যে, সেই এই কচ্ছপটা হাতে করে নিয়ে যাবে। তাদের দুজনের কথা শুনে সবচেয়ে ছোট ভাই খুবই রেগে গিয়ে বলে, আরে মূর্খ, আমি তো তুলিকা দক্ষ, সুতরাং তোমাদের থেকে চতুর। ৩ ভাই নিজেদের অহংকারে মত্ত হয়ে ঝগড়া করতে শুরু করেন। এমনকি তাদের এই ঝগড়া সমাধান করার জন্য তারা নগরের রাজার কাছে গিয়ে উপস্থিত হন। তারা বাইরে থেকেই একটা চিঠি লিখে রাজার অনুমতি নিয়ে নেন আর তারপর নিজেদের বৃত্তান্ত শোনাতে রাজার সামনে গিয়ে উপস্থিত হন। তাদের মুখ থেকে সমস্ত কথা শুনে রাজা বলেন, আপনারা ৩ জন এখানেই থাকুন, আমি আপনাদের পরীক্ষা নিতে চাই। রাজার কথা মতো ৩ ভাই সেখানেই অপেক্ষা করতে থাকেন। রাজার খাওয়ার সময় উপস্থিত হয়। তখন তিনি ওই ৩ ভাইকে ডেকে পাঠান এবং উঁচু আসনে বসিয়ে দেন। তাদের জন্য রাজার যোগ্য খাদ্য পরিবেশন করা হয়। যখন সবাই খেতে শুরু করে তখন ভোজনদক্ষ ব্রাহ্মণ পুত্র ঘৃণাভরা মুখ নিয়ে সেখানেই বসে থাকেন। একটা খাবারও ছুঁয়ে দেখেন না। তখন রাজা তাকে জিজ্ঞাসা করেন, খাবার তো যথেষ্ট সুস্বাদু এবং সুগন্ধিত, তাহলে আপনি খাচ্ছেন না কেন? তখন ব্রাহ্মণ বলেন, মহারাজ, এই ভাত থেকে মরা মানুষের ধোঁয়ার গন্ধ আসছে। সমস্ত খাবার সুস্বাদু হওয়া সত্ত্বেও তাই আমার খেতে ইচ্ছা করছে না। সেই কথা শুনে রাজা চিন্তায় পড়ে যান। তিনি অনেকক্ষণ ধরে সেই কথাটা চিন্তা করতে থাকেন। তা নিয়ে বিচার বিবেচনাও করেন। শেষ পর্যন্ত তিনি তার সেবকের কাছ থেকে আসল রহস্য জানতে চান। তখন তার সেবক বলে, শ্মশানের পাশের যে জমিতে ধান হয় সেখান থেকে এই চাল আনা হয়েছে। তখন রাজা খুবই বিস্মিত হন, কিন্তু সেই কথা শুনে খুবই সন্তুষ্ট হয়েছিলেন। তিনি বলেন, আপনি সত্যি ভোজন দক্ষ, সুতরাং আপনি অন্য খাদ্য গ্রহণ করুন। খাওয়ার পর্ব শেষ হওয়ার পর
রাজা তাদের একটা ঘরে পাঠিয়ে দেন। তারপর তিনি তার এক উত্তম গণিকাকে ডেকে পাঠান। তিনি সেই সর্বাঙ্গীন সুন্দরী মহিলাকে খুব ভালো করে সাজিয়ে নারীদক্ষ ব্রাহ্মণের কাছে পাঠান। সে ঘরে পা রাখতেই তার রূপের ছটায় ঘর উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু নারীদক্ষ নিজের সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন। তিনি নিজের বাম হাত নাকে চাপা দিয়ে রাজার সেবককে বলেন, একে এখান থেকে নিয়ে যাও, এর শরীর থেকে ছাগলের দুর্গন্ধ আসছে। সেই কথা শুনে রাজার সেবক ভীত গণিকাকে রাজার কাছে নিয়ে যায় আর সমস্ত কথা বিস্তারিত জানায়। সেই কথা শুনে রাজা তখনই নারীদক্ষকে ডেকে পাঠান আর বলেন, এই গণিকা চন্দন, কর্পূর, অগরু প্রভৃতি উত্তম সুগন্ধি নিজের শরীরে লাগিয়ে রেখেছে। তার গন্ধে চারদিক ম ম করছে। এত সুন্দর করে সেজে থাকা এক নারীর গা থেকে ছাগলের গন্ধ আসে কিভাবে? রাজার কথা শোনার পরেও নারীদক্ষ নিজের মতেই অনড় থাকেন। তখন রাজা চিন্তায় পড়ে যান। অনেকক্ষণ ধরে চিন্তা করার পর রাজা সেই গণিকার কাছ থেকে আসল সত্য জানতে চান। তখন সে বলে, শৈশবেই তার মা মারা গিয়েছিল, তাই ধাই তাকে ছাগলের দুগ্ধ পান করিয়ে বড় করে তোলে। তখন রাজা নারীদক্ষের ক্ষমতা দেখে অবাক হন এবং তার খুবই প্রশংসা করেন। এরপর আসে তৃতীয় ব্রাহ্মণের পালা। তিনি ছিলেন শয্যাদক্ষ। তাকে রাতে যথেষ্ট যত্নে শুতে দেওয়া হয়। তার খাটের উপর 7টা গদি বিছিয়ে দেওয়া হয়। সেই মূল্যবান আসবাব দিয়ে সাজানো মখমলের বিছানার উপর শুতে দেওয়া হয় শয্যাদক্ষকে। তিনি সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু অর্ধেক রাতে যন্ত্রণায় ছটফট করে ওঠেন। তার ঘুম ভেঙে যায় ও তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। রাজার সেবক সেখানেই উপস্থিত ছিল। সে দৌড়ে আসে আর দেখে তার বুকে একটা লাল দাগ দগদগ করছে। সেবক তখনই ছুটে গিয়ে রাজাকে সেই কথা জানান। রাজা তখন আদেশ দেন, তোমরা ভালো করে দেখো তো, গদির নিচে কিছু নেই তো? সেবক একটা একটা করে গদি উঠিয়ে দেখতে থাকে। শেষ গদির নিচে সে একটা চুল পায়। তা নিয়ে সে রাজাকে দেখায়। রাজা সেই চুল দেখে অবাক হয়ে যান। তিনি ভাবেন, 7টা গদির নিচে পড়ে থাকা এই চুলের জন্য তার শরীরে কিভাবে দাগ হতে পারে। সেই চিন্তা মাথায় নিয়ে কোনো প্রকার তিনি রাত কাটান। পরের দিন রাজা 3 ভাইকে ডেকে পাঠান এবং তাদের অদ্ভুত ক্ষমতার জন্য তাদেরকে 3 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করেন। তা পেয়ে 3 ভাই খুবই আনন্দের সাথে সেখান থেকে চলে যান। কিন্তু সঠিক সময়ে কচ্ছপ না পাওয়ার জন্য তাদের বাবার যজ্ঞে বিঘ্ন ঘটার কথা তারা একেবারে ভুলে যায়। এই অদ্ভুত কাহিনী শোনানোর পর বেতাল রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করে, রাজন, এই 3 ভাইয়ের মধ্যে কে অধিক চতুর ছিলেন? আমার মনে যে প্রশ্ন আছে, আপনি যদি তার উত্তর জানা সত্ত্বেও চুপ করে থাকেন, তাহলে আপনার মস্তক টুকরো টুকরো হয়ে যাবে। বেতালের কথা শুনে বুদ্ধিমান বিক্রমাদিত্য উত্তর দিতে শুরু করেন, আমি এদের মধ্যে শয্যাদক্ষকে শ্রেষ্ঠ বলে মনে করি, কারণ তার কথার মধ্যে কোনো রহস্য ছিল না। তার শরীরে লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্য ভাইরা যা বলেছিলেন, হয়তো তারা সেই কথা অন্য কোনো সময় কারোর মুখ থেকে শুনে থাকবেন। নিজের প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার সাথে সাথে বেতাল বলেন, বাহ বিক্রম, সত্যি আপনার বুদ্ধির জবাব নেই, কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। আপনি কথা বলেছেন, তাই আমি পুনরায় মুক্ত। ধরতে পারলে ধরুন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।